আজকে অনেকটা পথ যেতে হবে। স্যালাইন আর ফুডি নিয়ে আসছি, যেটার কোনো কাজ আসবে না। আই ডোন্ট নো সামনে আসলে কি আছে। অফিসিয়ালি এখানে আসার অনুমতি নাই, যদিও বিষয়টা ঠিক হচ্ছে না, খুবই সাবধানে যাওয়া লাগবে। মেঘের কারণে ভিজিবিলিটি নেই, একেবারে উপরে এই মুহূর্তে আমরা। আমাদের এবারের বান্দরবান অভিযানের চূড়ান্ত দিন সকালে আপনাদের স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস 24-এর আজকের পর্বে। আমি সাদবিন শফিক। গতকাল মতিলাপাড়ায় আমরা এসে পৌঁছেছিলাম, গত পর্বে সে গল্প আপনারা দেখেছেন, এবং আজকে চূড়ান্ত দিন, আমাদের একটি লং ডে অ্যাহেড, কারণ আজকে অনেকটা পথ যেতে হবে। আশা করছি সব কিছু গত দুদিনের মতো ঠিকঠাক থাকবে। যাত্রা শুরু করতে করতে আপনারা দেখে আসুন গতকালকের সারাদিনের আমাদের জার্নিটা কেমন ছিল। রোদ যেমন আজকে কষ্ট দিয়েছে, এখন বৃষ্টিও খানিকটা ভোগাচ্ছে। প্রায় আরো 40 থেকে 45 মিনিট উঠতে হবে। বড় বড় পাথর, পাথরের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এর মধ্যে দিয়ে পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়া লাগে। রওনা দেওয়ার 20 মিনিটের মধ্যেই আরও একটি পাড়া পেলাম, ছোটোখাটো ছিমছাম একটি পাড়া, লাল দুসাং পাড়া এর নাম। মূলত খিয়ংরা থাকে একেবারে ঝিরির পাশে, ছোট সুন্দর পাড়া। তবে গতকাল থেকে আমরা যে পাড়ায় ছিলাম সেখান থেকে আমাদের আজকে যে গন্তব্য, সেই গন্তব্য কিন্তু চোখে দেখা যাচ্ছিল অনেকটা, যদিও অনেকটা সময় মেঘে ঢাকা ছিল। সাকা হাফং সেটি কিন্তু ভিজিবল ছিল। আজকে সকাল থেকেই ভোরে ঘুম ভাঙার পরে কিন্তু আমাদের দারুণ কিছু সময় কেটেছে সেই পাড়াতে। এই হাঁটা পথটা দেখলেই বোঝা যায় খুব বেশি ব্যবহার হয় না। এই বান্দরবানের আমরা যেই অংশে ঘুরতে এসেছি, নাফাখুম আমিয়াখুম যে পরিমাণ পর্যটকরা ঘুরতে আসে বা সাধারণত ভিড়ভাট্টা যেরকম হয়ে থাকে, তার চেয়ে এই সাকা হাফং রুটে ট্যুরিস্টের সংখ্যাও অনেক কম। এই কারণে রাস্তাগুলো কিন্তু অনেকটা ওয়াইল্ড, রাস্তার দুপাশের ঝোপঝাড় রাস্তার উপরে চলে আসে। সর্বশেষ ওয়াটার সোর্স হচ্ছে এই জায়গাটায়। আমরা এরপরে পাহাড়ে চড়া শুরু করব। মাত্র 1 ঘন্টা আসলাম, 4 ঘন্টার মতো লাগার কথা। কিন্তু মোস্ট অ্যালার্মিং থিং যেটা, আমাদের যে গাইড আছে, গাইড ব্যাগে করে পানির বোতল ক্যারি করে আনার কথা ছিল যে এই ঝিরি থেকে আমরা ভরে নিব, কিন্তু 1 ঘন্টা পরে এসে দেখা যাচ্ছে তিনি পানির বোতলটা ভুলে ফেলে আসছে। অনলি এই হাফ লিটার বোতলটা সাথে আছে। মানুষ হচ্ছে আমরা গাইড সহ 6 জন, পথ হচ্ছে 3 ঘন্টা। এখন আই ডোন্ট নো সামনে আসলে কি আছে, কারণ পুরোটা খাড়া রাস্তা। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এখন আমরা ঝিরি অববাহিকে আছি, যেতে হবে সবচেয়ে উঁচু পাহাড়ে। কি হয় আসলে আই ডোন্ট নো। পানি জমা রেখে পরে খাবো। কয় লিটার খাইছেন পানি? না, অল্প একটু খাইছি। এখন দুঃখজনক একটা খবর পাইলাম যে আমাদের গাইড বোতল আনে নাই, কিন্তু আমরা ভোরে ভোরে স্যালাইন আর ফুডি নিয়ে আসছি, যেটার কোনো কাজ আসবে না। খালি স্যালাইন খাইতে হবে। আঙুল হাতে চেটে দেখেন চেটে। ভাই, কি সুন্দর বাটারফ্লাই গাছ। ও আসলে তো পুরো বাটারফ্লাইয়ের মতো লাগে। এটা একটা বাটারফ্লাই গাছ। আমাদের ঝিরিতে হাঁটার পর্ব শেষ, এখন পাহাড়ে চড়ার পর্ব শুরু। ফর নেক্সট 3 আওয়ার্স আমাদের খাড়া পাহাড় বেয়ে উঠতে হবে। এখন পর্যন্ত এভরিথিং অল রাইট, বাট we don't have enough water with us. That's the main concern. Oh.
অসাধারণ একটা জায়গা দিয়ে পার হচ্ছি। আমাদের ঘন্টা দুয়েক হয়েছে। যেটুকু আমরা আমাদের গাইড আমাদের বলেছে আমাদের পৌঁছাতে 4 ঘন্টা লাগবে, এর মধ্যে আমরা অর্ধেকটা সময় হেঁটেছি 2 ঘন্টা। এই মুহূর্তে মেঘের দারুণ একটা খেলা পেছনের পাহাড়ে। এর আগেই দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা মোটামুটি মেঘের ভিতর দিয়ে হাঁটছি, কিন্তু এত চমৎকারভাবে মেঘটা ভিজিবল হচ্ছে এবং আমাদের নিচ দিয়ে চলে যাচ্ছে। অনেকক্ষণ দাঁড়ালাম, খানিকটা সময় ছবি টবি তুললাম। দারুণ একটা অ্যাটমসফিয়ার, মানে যে ক্লান্তিবোধটা ছিল সেটা তো খুব একটা অনুভূত হয়নি, কারণ হচ্ছে যে কড়া রোদ ছিল না। কিন্তু এই দৃশ্যগুলো যখন চোখের সামনে আসছে তখন কিন্তু আসলে একটা ভালো লাগে অনুভূতি দিচ্ছে, দারুণ একটা অনুভূতি দিচ্ছে। সকাল থেকে এখনো রোদের দেখা পাই নাই, এটা একটা ভালো বিষয়। যদিও হালকা বৃষ্টির মতো মেঘের ছিটা কন্টিনিউয়াস পড়ছে, উপর দিকে যাচ্ছি। যে পথটা ধরে যাচ্ছি আস্তে আস্তে, সেটা একটা সময় গাড়ির রাস্তা ছিল, অর্থাৎ খুব রাফ একটা ট্রেইল, যেখানে কখনো না কখনো গাড়ি চলতো। দীর্ঘদিন মেনটেন্যান্সের অভাবে রাস্তাটার ভগ্ন দশা, কিন্তু যেহেতু গাড়ি চলতো, 4 হুইলার চাঁদের গাড়ি যেটাকে আমরা বলি, সে কারণে খুব যে স্টিভ বা খাড়া বিষয়টা তা না, মোটামুটি কমফোর্টেবল লাগছে হেঁটে যেতে, হালকা ঢালু দিয়ে উঠে যাচ্ছে। কটা খাবো, একটা না দুইটা? একটা একটা করে একটা করে, ওকে ফাইন। আপু গাইস নাও, আমি একটা পানির টেস্টটা কলায় মিটাই। এই যে খুবই কাছে এখন ভিজিবল আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য। ওখানে পৌঁছে গেলে কথা কম থাকবে, চুপচাপ যাবো। চুপচাপ যাব, গাড়ি না শুনে জায়গা আমি যাব, উপরে যাব। আচ্ছা, গাড়ি টাড়ি দেখলে আমরা সরে যাবো। হ্যাঁ, যাবে। আপনি আগে থাকবেন। আমি ওখানে থাকবো। আচ্ছা, গাড়ির আওয়াজ পেলে আমরা জঙ্গলে ঢুকে যাবো, তাই তো? ওকে। যেহেতু এটি একটি ভ্রমণ নিষিদ্ধ এলাকা, সেহেতু যদিও বিষয়টা ঠিক হচ্ছে না, তারপরে চলে আসছি, কি করার। সীমান্ত সড়কে গাড়ি চলতেছে, সেই সাউন্ড পাওয়া যাচ্ছে। ওই যে আমাদের চূড়ান্ত গন্তব্য সাকাফ চূড়া খুবই কাছ থেকে দেখা যাচ্ছে এখন। এই পথটা অনেকটা সাবধানে যেতে হবে, যেহেতু অফিসিয়ালি এখানে আসার অনুমতি নাই, তারপরে অনেকে আসে, একটু সাবধানে থাকা লাগে, কারণ সেফটি ফার্স্ট। এই গাড়ির রাস্তা নতুন রাস্তা, এটা পড়া রাস্তা, এটা তো একটু পার করলে আমাদের জামানা শেষ। এই জন্য তোমরা চেষ্টা করো, আমি কাছে সবাই আসব, একসাথে এই সাথে যাব। সামনে সামনে দাদা ইনস্ট্রাকশন আছে, ভাই আসুক। হ্যাঁ, ট্রেনি এখানে ট্রেনি একটা আছে। এই কথা কম আপু, কথা কম, আসার সময় কম, যাওয়ার সময় কম। এটা শেষ হইলে আর যাবে না, মাত্র একটা মধ্যে যাবে না। আমাদের মোস্ট চ্যালেঞ্জিং পার্ট অফ আওয়ার ট্রিপ টুডে, লাস্ট অংশটুকু কিন্তু খুবই সাবধানে যাওয়া লাগবে এবং নিঃশব্দে যেতে হবে, একসাথে যেতে হবে। ওকে,
সর্বশেষ 15 মিনিট ধরে যে পথটি ধরে হাঁটছি, ঘন বাঁশের একটা জঙ্গল, এর মধ্য দিয়ে হেঁটে যাওয়া লাগছে। এই জায়গাটা অনেকটা খাড়া এবং সর্বশেষ ঢাল। এই বাগানটার উপরেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, যেটার জন্য গত 3 দিন ধরে আমরা কষ্ট করছি, সাকা হাফংয়ের চূড়া। আমাদের রাস্তা পার হওয়ার পরে যে বাঁশঝাড়ে ঢুকলাম, তখন থেকে এখন প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেল। 10 মিনিটের কথা শুরু করছিল, 10 মিনিট বলছিলেন আপনি, 30 মিনিট অলরেডি পার হয়ে গেছে। আর 5 মিনিট, আরও নাকি 5 মিনিট। 5 মিনিট হলে পৌঁছে যাবে। গন্তব্য যখন খুব কাছে, তখন শেষ মুহূর্তটাও খুব অধৈর্য মনে হয়, কাটতে চায় না। এটা কি চূড়া? দেখে দাও, এটা কি চূড়া? Sure. আর যাবো না একটু এটা ফেরে ওখানে ওখানে যেতে হবে। অ্যাট লাস্ট বাংলাদেশের সর্বোচ্চ চূড়া 1064 মিটার উচ্চতায় সাকা হাফংয়ের একেবারে উপরে এই মুহূর্তে আমরা। আমাদের সময় লাগলো 4.5 ঘন্টা পাড়া থেকে আসতে। এই হচ্ছে সীমানা পিলার। এই যে আমি এখন মিয়ানমার সীমানার ভিতরে, বাংলাদেশ মিয়ানমার একেবারে বর্ডারের এই চূড়াটা, এবং নানা কারণে এটি বিশেষ, যদিও সরকারিভাবে স্বীকৃত না, তবে যারা অভিযাত্রিক আছেন তারা মাপঝোঁক করে বের করেছেন যে এটি বাংলাদেশের সর্বোচ্চ চূড়া। চারদিকে মেঘ, মেঘের কারণে ভিজিবিলিটি নেই, কিন্তু দ্য ফিলিংস ইজ অসম। কুয়াশা কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আরেকটা মজা। সব সময় কুয়াশা না, মেঘ আর কি। সব সময় হচ্ছে টিভিতে দেখি, টিভি স্ক্রিনে দেখি এত সুন্দর সুন্দর পাহাড়, অনেক উঁচু, অনেক মেঘ। এখন আমি মেঘের মধ্যে অবিশ্বাস্য। ধন্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। প্রচণ্ড বৃষ্টি চলে আসছে এই সাকা হাফংয়ের চূড়ায়, এবং আমরা ছবি তুলছিলাম, ছবি তোলার পর্বের মধ্যেই বৃষ্টিটা চলে আসে। আমাদের রওনা দিতে হবে, আরও খানিকটা সময় থাকবো বলে আশা করেছিলাম। তবে এক কথায় অনুভূতিটা অসাধারণ। সকাল থেকে বেশ ভালোভাবে এসেছি, বৃষ্টি ছিল না, কিন্তু হুট করে বৃষ্টি চলে আসলো। নিশ্চয়ই আপনারা এখানে আসবেন ঘুরতে, এবং এখানকার যে সৌন্দর্য সেটা উপভোগ করবেন। অবশ্যই নিরাপদে থেকে চেষ্টা করবেন অনুমতি নিয়ে আসার জন্য। বিদায় নিচ্ছি এখন সাকা হাফংয়ের চূড়া থেকে, বাকি কথা হবে পরে। টাটা।